হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমেরিকার প্রেসিডেন্ট তার বিশেষ বিমানে করে এক জায়গায় যাওয়ার সময় বিমানটি হাইজ্যাক হয়, আর এই হাইজ্যাক থেকে তাকে সেভ করার জন্য সিক্রেট এজেন্টরা প্রাণপণ চেষ্টা করে। তবে এখানে ঠিক কারা বিমানটিকে হাইজ্যাক করে আর তাদের উদ্দেশ্যই বা কী ছিল, এই সব কিছুই আমরা 2024 সালের এয়ারফোর্স ওয়ান ডাউন নামের অ্যাকশন থ্রিলার মুভিটিতে দেখব। তো চলুন শুরু করা যাক। মূল গল্পে যাওয়ার আগে একটা এক্সাইটিং প্রমোশনাল ভিডিও আছে। বর্তমানে আমরা কম বেশি সবাই দেশ বিদেশে ট্যুর করে থাকি, তবে এই ট্যুরের জন্য এয়ার টিকিট, হোটেল বুকিং এবং ভিসা প্রসেসিং সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা পোহাতে হয়। কিন্তু এখন থেকে আর কোনো ঝামেলা নয়, বরং ট্যুর হবে আনন্দময়। কারণ এই সবগুলো ফ্যাসিলিটি আপনারা একসাথে পাচ্ছেন রেনিসান্স হলিডেসে, যারা অনেক দায়িত্বের সাথে আপনার ট্যুরকে একদম সহজ করে দিচ্ছে। এছাড়াও অল্প খরচে একসাথে যারা কয়েকটি দেশ ঘুরতে চান তাদের জন্য রেনিসান্স হলিডেসে রয়েছে চমৎকার কিছু প্যাকেজ। যেমন মাত্র ৬৭,৫০০ টাকায় থাকছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ, ৯৯,৯০০ টাকায় পাচ্ছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ভ্রমণের সুযোগ, ১,৫০,০০০ টাকায় পাচ্ছেন দুবাই, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ, আর শুধুমাত্র দুবাই ভ্রমণ করতে পারবেন মাত্র ৮৭,৫০০ টাকায়। সো যে কোনো সেবা নেওয়ার জন্য আপনারা রেনিসান্স হলিডেসের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেগুলোর লিঙ্ক কমেন্টে ও ডেসক্রিপশনে দেয়া আছে। এছাড়া আপনি চাইলে সরাসরি তাদের অফিস ভিজিট করে সেবা নিতে পারবেন। মুভির শুরুতেই আমরা মেরিন কর্পের একটি ট্রেনিং সেন্টার দেখতে পাই। মেরিন কর্প হলো আমেরিকার এক বিশেষ বাহিনী, যেই বাহিনীর সদস্যদের সংগ্রহ করা হয় আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ থেকে। এরপর তাদের কয়েক মাস যাবৎ ট্রেনিং দিয়ে বিভিন্ন স্পেশাল মিশনের জন্য প্রস্তুত করা হয়। এমন একটা ট্রেনিংয়ে আমরা মেজর মাইলসকে দেখতে পাই, যে কিনা এই গল্পের মূল চরিত্র। ট্রেনিংয়ে বেশ ভালোভাবে সে তার প্রতিপক্ষদের ঘায়েল করে মাটিতে ফেলে দেয়। এরপর জয়লাভ করেছে ভেবে যখনই সে একটু দম নেওয়া শুরু করে, তখনই আরেকজন এসে তাকে পিছন থেকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়, আর এবার মাইলস তার কাছে ঘায়েল হয়ে যায়। আসলে এই লোকটি মূলত মাইলসের ট্রেইনার সার্জেন্ট কুপার। কুপার এখানে মাইলসকে পরামর্শ দেয় যে সবসময় নিজের সিক্স সেন্সের কথা শুনবে আর নিজেকে সর্বদা সবকিছুর জন্য প্রস্তুত রাখবে। এটা বলেই সে ট্রেনিং সেশন ডিসমিস করে দেয়। তবে এই পুরো ট্রেনিং সেশনটি স্যাম নামের একজন ব্যক্তি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। তো পরের সিনে আমরা স্যাম আর মাইলসকে একটা বারে বিয়ার খেতে দেখি। এ সময় আমরা বুঝতে পারি যে স্যাম আসলে মাইলসের মামা হয়। মাইলসের বাবা মা মারা যাওয়ার পর থেকে মাইলসকে দেখাশোনার সমস্ত দায়ভার তার মামা স্যামই বহন করে। এ সময় তাদের সামনে থাকা টিভিতে আমেরিকান প্রেসিডেন্ট একটা বিষয়ে ভাষণ দিচ্ছিল, তবে মাইলসের এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। এটা লক্ষ্য করে স্যাম মাইলসকে জিজ্ঞেস করে যে মাইলস কি প্রেসিডেন্টকে অপছন্দ করে কিনা। উত্তরে মাইলস বলে যে সে প্রেসিডেন্টের জন্য আহামরি কোনো রেসপেক্ট ফিল করে না। তার মতে এই মানুষটা আসলে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, টাকা, সম্পত্তি কোনো কিছুরই তার অভাব ছিল না। সুতরাং প্রেসিডেন্ট হবার জন্য তাকে তেমন কোনো কষ্টই করতে হয়নি। শুধু তাই নয়, মাইলসের ধারণা রিয়েল লাইফে এই মানুষটার আসলে কুকুরের ডে কেয়ার সার্ভিসে জব করা ছাড়া তেমন কোনো যোগ্যতাই নেই। মাইলসের কথা শুনে স্যাম শুধু হাসে। সে টপিক চেঞ্জ করার জন্য টবি নামে তার এক পুরনো বন্ধুর কথা টানে, যে কিনা সিক্রেট বাহিনীতেই কাজ করত। তবে একটা মিশনে টবি মারা গিয়েছিল। মাইলসও তাকে একদম ছোট থেকেই চিনত। মাইলস বলে যে টবির কথা তার বেশ ভালোভাবেই মনে আছে। সব কথা শেষে স্যাম এবার মাইলসকে একটা অফার দেয়। সে বলে যে মাইলস কি তার সাথে সিক্রেট সার্ভিসে যোগ দিবে কিনা। এখানে আমরা জানতে পারি যে আঙ্কেল স্যাম আসলে যেন তেন মানুষ না, তিনি সিক্রেট সার্ভিসের সিনিয়র এজেন্ট, আর তার কাজ হলো প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা। এখানে আমরা আরও জানতে পারি মাইলসের বাবাও আসলে সিক্রেট সার্ভিসের হয়েই কাজ করত। তবে একটি মিশনে গিয়ে স্যামের বন্ধু টবি সহ মাইলসের বাবাও একই সাথে মারা গিয়েছিল। তো মাইলস এখানে আর ৭-৫ না ভেবে তার আঙ্কেলের অফারে রাজি হয়, কেননা এই সিক্রেট সার্ভিসে কাজ করা তার একটা ড্রিম ছিল, তাই এই সুযোগটা সে হাতছাড়া করে না। এখান থেকে সিন শিফট হয়ে প্রেসিডেন্টের বাসভবন মানে হোয়াইট হাউসের দৃশ্য দেখা যায়, যেখানে প্রেসিডেন্টের প্রধান সহকারী মার্ক ও জোন্স প্রেসিডেন্টের কোনো একটা ডিল নিয়ে তর্ক করছিল। জোন্স চায় যে প্রেসিডেন্ট যাতে এই ডিলটা না করে, কেননা এই ডিলটা তার পার্টির জন্য একটা বদনাম নিয়ে আসতে পারে। কিন্তু মার্ক এই ব্যাপারে জোন্সকে বোঝায় যে প্রেসিডেন্ট যেহেতু এই ডিলের ব্যাপারে একবার সিদ্ধান্ত নিয়েছে, তাই তাকে আর সেকেন্ড টাইম বলে কোনো লাভ নেই। তবে কি সেই ডিল তা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে স্যাম আর মাইলসকে তখন দেখা যায় গাড়িতে করে হোয়াইট হাউসের ভিতরে ঢুকছে। গাড়িতে তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে মাইলস আসলে ছোটবেলায় বিভিন্ন ছুটিতে এখানে এসেছে এবং ভিতরেও ঢুকেছে।
তবে এবারই সে প্রথমবারের মতো নিজের যোগ্যতা এখানে প্রবেশ করেছে, মানে আজকে থেকে মাইলস হোয়াইট হাউসেই ডিউটি করবে। তাই সে স্যামের কাছে জানতে চায় এখানে সে কী দায়িত্ব পালন করবে। উত্তরে স্যাম জানায় কফি আর ডোনাট সার্ভ করা। এরপরেই আমরা মাইলসকে একটা খাবারের ট্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখান থেকে সে এগুলো সার্ভ করছিল। তখন তার আঙ্কেল স্যাম এসে তাকে কংগ্রাচুলেশন জানায় তার কাজের প্রথম দিন হিসেবে। এদিকে মার্ক আর জোন্স যখন প্রেসিডেন্টের ব্যাপারটা নিয়ে কথা বলছিল, ঠিক তখনই প্রেসিডেন্ট এডওয়ার্ড সেখানে চলে আসে। হাঁটতে হাঁটতে প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। জোন্স তাই সাহস করে সেই ডিলটা নিয়ে প্রেসিডেন্টকে কিছু বলতে চায়, কিন্তু প্রেসিডেন্ট সেটাকে আহামরি পাত্তাই দেয় না। এখানে মাইলস প্রেসিডেন্টকে প্রথমবারের মতো সামনাসামনি দেখতে পেয়ে একটা অফিসিয়াল স্যালুট দেয়। তবে প্রেসিডেন্ট সেটা দেখেও তেমনটা গুরুত্ব না দিয়ে কোনো মতো একটা রিপ্লাই দেয়। এরপর ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলতে বলতে নিজের রুমে চলে যায়। আর প্রেসিডেন্টের কাছে পাত্তা না পাওয়ায় মার্ক জোন্সকে চলে যেতে বলে। জোন্স চলে যায়, তবে সে এই ব্যাপারটা ভালো হিসেবে নেয় না। অন্যদিকে মাইলস ঠিক বুঝে উঠতে পারে না প্রেসিডেন্ট আসলে তাকে ঠিকভাবে রিপ্লাই দিল না কেন, সে কি কোনো ভুল করলো কিনা। তখন জিম নামের একজন এজেন্ট এসে নিজে থেকেই মাইলসকে নানা রকম কথা বলে বিরক্ত করতে থাকে। সে বলে যে স্যাম যে মাইলসের আঙ্কেল হয় সেটা সে জানে, শুধু তাই নয় প্রেসিডেন্টকে যে মাইলস পছন্দ করে না সেটাও তার জানা। আর প্রেসিডেন্ট যে আসলে যোগ্য কেউ নয়, সে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, এমনকি নিজের স্ত্রীর মৃত্যুকে কারণ হিসেবে দেখিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে ভোটে জিতেছে, এসবও বলতে থাকে। কিন্তু মাইলস এখানে কোনো কথাই বলে না। সে শুধু বলে যে আমাদের কাজ হলো প্রেসিডেন্টের চেয়ারকে নিরাপত্তা দেওয়া, তাই এই চেয়ারে কে বসলো, কার কি পার্সোনাল স্টোরি, সেটা আমাদের দেখার বিষয় না। মাইলসের মুখে এমন কথা শুনে জিম বলে তুমি তো পুরা তোমার আঙ্কেলের মতোই কথা বলছো। এরপর সে আরো বিভিন্ন কথা বলতে থাকে। এদিকে স্যাম তখন তার সিক্রেট এজেন্ট টিমের সবার সাথে একটা মিটিং করছিল। সেখানে সে প্রেসিডেন্টের একটা প্রেস মিটের ব্যাপারে সবাইকে অ্যালার্ট থাকতে বলে, যেটা কিনা রোজ গার্ডেন ভবনে হবে। এরপর স্যাম এসে মাইলসকে জানায় দ্রুত রুমে গিয়ে ভালোভাবে একটা ঘুম দিতে, কারণ আগামীকাল তাদের একটা বড় মিশন আছে। এখানে মাইলস সেই মিশনের ব্যাপারে জানতে চাইলে স্যাম জানায় যে আগামীকাল প্রেসিডেন্ট এস্তোভিয়াতে যাবে একটা ডিল সাইন করতে, এবং সেটা এয়ারফোর্স ওয়ানে করে যাবে। আর স্যামের একজন এজেন্ট কাল অনুপস্থিত থাকবে, তাই মূলত সে মাইলসকে নিচ্ছে। এই কথা শুনেই মাইলসের চোখে খুশিতে পানি চলে আসে, কেননা এয়ারফোর্স ওয়ান হলো আমেরিকান প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বিশেষ একটা বিমান, এবং সেখানেই মাইলস দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে। আর এটা মাইলসের একটা স্বপ্নও ছিল বটে। এরপর সিন শিফট হয়ে আমরা হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে প্রেসিডেন্ট এডওয়ার্ডের সেই প্রেস ব্রিফিং দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে এস্তোভিয়ার প্রেসিডেন্ট বোসিকের ইচ্ছাতেই সে এস্তোভিয়ার সাথে তেলের খনির ডিলটা সাইন করতে যাচ্ছে। এই ডিল অনুযায়ী আমেরিকা এস্তোভিয়াকে তেলের খনি থেকে তেল উত্তোলন করতে সাহায্য করবে, আর এস্তোভিয়া অল্প দামে এই তেল আমেরিকার কাছে বিক্রি করবে। এতে করে তেল উত্তোলন করতে পেরে এস্তোভিয়া একদিকে যেমন লাভ হবে, অন্যদিকে অল্প দামে তেল কিনতে পেরে আমেরিকাও লাভবান হবে। তবে এই ডিলটা ঠিকভাবে নেয়নি এস্তোভিয়ার একটি মিলিটারি গ্রুপ। প্রেসিডেন্ট এডওয়ার্ডের এই ব্রিফটা টিভিতে দেখতে থাকে সেই মিলিটারি গ্রুপের প্রধান আজিম। আজিমের সামনে আমরা হাত পা বাঁধা অবস্থায় একটা লোককে দেখতে পাই, যার নাম হলো টমাস। সে এস্তোভিয়ার খনিজ সম্পদ মন্ত্রী। আজিম টমাসকে ধরে এনেছে, কেননা আজিমের মতে টমাস নিজের দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আজিম চায় নিজের দেশের তেল নিজের কাছেই রাখতে, কিন্তু টমাস এই ক্ষেত্রে দেশকে ধোঁকা দিচ্ছে। যদিও টমাস নানাভাবে আজিমকে এটা বোঝানোর চেষ্টা করে যে এতে করে তো এস্তোভিয়ারই লাভ হবে, কিন্তু আজিম সেই কথা শুনে না। সে তার কিলারকে নির্দেশ দেয় টমাসকে গুলি করার জন্য, আর কিলারও তাই করে। তবে আজিম এখানে প্রেসিডেন্ট এডওয়ার্ডের নাম নিয়ে রেগে বলে যে কালকের দিনটা আসলেই ইতিহাসের একটা স্মরণীয় দিন হতে চলেছে। তার মানে আজিম হয়তো খুব ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করেছে। এদিকে পরের দিন আমরা এয়ারফোর্স ওয়ান ফ্লাইটটি এয়ারপোর্টে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই। সিক্রেট সার্ভিস এজেন্ট এবং অন্যান্য কর্মকর্তারা সহ স্যাম আর মাইলসও ততক্ষণে এয়ারপোর্টে চলে এসেছে। মাইলস এখানে সামনাসামনি এয়ারফোর্স ওয়ান দেখে খুব খুশি হয়, কারণ এখানে ডিউটি করতে পারা তার স্বপ্ন ছিল। তো বিমান ফ্লাই করার জন্য সব রকমের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্যামের কথাতে মাইলস সহ বাকি কর্মকর্তা এবং সাংবাদিকরা এর মধ্যেই ফ্লাইটে উঠে পড়ে। ফ্লাইটে উঠেই মাইলস মুগ্ধ হয়ে ফ্লাইটটির সব কিছু দেখতে থাকে। তবে সবকিছু দেখতে স্বাভাবিক মনে হলেও এর মধ্যে যে বিরাট এক ষড়যন্ত্র রয়েছে তা তারা কেউই বুঝতে পারছে না। এরই মধ্যে প্রেসিডেন্ট এডওয়ার্ডও এয়ারপোর্টে পৌঁছে যায়। মাইলস জানালা দিয়ে তা অবাক হয়ে দেখতে থাকে। এই সময় আমরা জানতে পারি যে প্রেসিডেন্টের কোড নাম হিসেবে তাকে ফ্যালকন নামেও ডাকা হয়ে থাকে। তো প্রেসিডেন্ট ফ্লাইটে উঠে প্রথমে সবার সাথে কুশল বিনিময় করে, এরপর সাংবাদিক এবং অন্যান্য কর্মকর্তাদের সবাইকে কফি খেয়ে বিশ্রাম নিতে বলে। এদিকে প্রেসিডেন্টকে দেখেই মাইলস সেই আগের মতো আবারও স্যালুট দেয়।
তবে এবারও প্রেসিডেন্ট ঠিকভাবে রিপ্লাই না দিয়ে নিজের কেবিনে চলে যায়। মাইলস এখানে বুঝে উঠতে পারে না যে সে ঠিক কোন জায়গায় ভুল করছে। এমন সময় স্যাম মাইলসকে বলে যে প্রেসিডেন্ট আসলে এত বেশি ফর্মালিটি পছন্দ করে না, কারণ সে তার কাছের কর্মকর্তাদের ফ্যামিলি মেম্বার হিসেবেই ট্রিট করতে পছন্দ করে। এটা শুনে মাইলস এবার হাফ ছেড়ে বাঁচে। কিন্তু এরই মধ্যে আমরা স্যামকে কিছুটা দুশ্চিন্তা করতে দেখতে পাই। আমাদের মতো মাইলসও এর কারণ বুঝতে পারে না, তাই সে স্যামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে স্যাম জানায় যে আসলে এজেন্ট জিমও তাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে সে আসেনি, আর তাই এই ব্যাপারে সে একটা নেগেটিভ ভাইব পাচ্ছে। এসব শুনে মাইলস স্যামকে টেনশন করতে নিষেধ করে, কেননা সে ভালো করেই জানে স্যাম সবসময় প্ল্যান এ থেকে জেড পর্যন্ত প্রস্তুতি নিয়ে রাখে, যদিও স্যামের কাছে প্ল্যান এ সবসময়ই বেস্ট। এদিকে স্যামের দুশ্চিন্তা যে ভুল নয় তা আমরা ক্লিয়ার হয়ে যাই, কেননা গত রাতে এজেন্ট জিম যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যাবে তখনই কেউ একজন একটা সাইলেন্সার দিয়ে জিমকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। এরপর জিমের কাছে থাকা ল্যাপটপের মাধ্যমে এয়ারফোর্স ওয়ানের ব্যাপারে সব তথ্য হাতিয়ে নেয় এবং তা সেই বিদ্রোহী মিলিটারি গ্রুপের কাছে পাঠিয়ে দেয়। ফলে তারা প্রেসিডেন্ট এডওয়ার্ডের ফ্লাইটের পাইলটের নাম ও ঠিকানা পেয়ে যায়। তাই সেই পাইলট যখন গতকাল ডিউটি শেষে রাতে বাসায় ঢুকে তখন সে প্রথমে তার স্ত্রী আর সন্তানদের হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। এরপর পিছনে ঘুরতেই দেখে যে এক লোক তাকে গান পয়েন্টে নিয়ে ফেলেছে। লোকটি পাইলটের মাথায় পিস্তল তাক করে বলে সে যাতে তার হেডকে ফোন দিয়ে বলে যে সে আগামীকাল কোনোভাবেই এয়ারফোর্স ওয়ানের পাইলট হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না, কারণ তার পরিবারের খুব এমার্জেন্সি আছে। উপায় না পেয়ে লোকটির কথা মতো পাইলট ঠিক তাই করে। এ সময় অফিস থেকে পাইলটকে জানানো হয় যে তাহলে তার দায়িত্বটা আগামীকাল ড্যান স্মিথ নামের এক তরুণ পাইলটকে দেওয়া হচ্ছে। এই তথ্যটা পাইলট যখন সেই বন্দুকধারী লোকটাকে জানায় তখন সেই লোকটি একটা মুচকি হাসি দিয়ে পাইলট সহ তার পুরো পরিবারকে শ্যুট করে মেরে ফেলে। আর ঠিক তখনই আমরা সেই বন্দুকধারী লোকটার হাতে একটা আইডি কার্ড দেখতে পাই যেটাতে নাম লেখা ড্যান স্মিথ। তার মানে হলো এই খুনি হলো ড্যান স্মিথ, যে কিনা এয়ারফোর্স ওয়ানের ফ্লাইটের দায়িত্ব পালন করবে। আর তাই সিন চেঞ্জ হয়ে এখন আমরা বিমানের ভিতর দেখতে পাই সত্যি সত্যি ওই ড্যান স্মিথ ফ্লাইটের ককপিটে বসে ফার্স্ট পাইলট হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়াও আরও একজন অস্ত্রধারী ফ্লাইটের কর্মচারীর বেশ ধরে ফ্লাইটে অবস্থান করছে। ফ্লাইটটি যেই না আকাশে উড্ডয়ন করে তখনই স্মিথ তার সাথে থাকা বাকি দুজন পাইলটকে গুলি করে মেরে ফেলে। এরপর সে স্তোভিয়ার সেই মিলিটারি গ্রুপের প্রধান আজিমের সাথে যোগাযোগ করে। এখানে আমরা বিদ্রোহী গ্রুপের পরিকল্পনা সম্পর্কে কিছুটা পরিষ্কার ধারণা পাই, কেননা জিমের কাছে পাওয়া ল্যাপটপ থেকে তারা শুধু পাইলটের ঠিকানাই নেয়নি, তারা এয়ারফোর্স ওয়ানের ওয়াচ টাওয়ার এবং ট্রাকারের অ্যাক্সেসও নিয়েছে। তার মানে তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ফ্লাইটটাকে নিজেদের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত ইচ্ছে মতো ফ্লাই করাতে থাকবে, অথচ রাডারে দেখাবে যে এয়ারফোর্স ওয়ান তার ঠিক রুটেই আছে। যাই হোক, এসব ষড়যন্ত্রের ব্যাপারে না জানা প্রেসিডেন্ট যখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিল তখন স্যাম খেয়াল করে যে সে হেডকোয়ার্টারে কোনো রকম মেইল পাঠাতে পারছে না, কারণ এখানে কোনো ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে না। এ ব্যাপারে সে মাইলসকে বলে যে এয়ারফোর্স ওয়ানের জন্য এই ব্যাপারটা নর্মাল না। আর ঠিক তখনই বিমানের ককপিটে থাকা স্মিথ আজিমের সাথে ফ্লাইটটি কানেক্ট করে দেয়। ফলে আজিম এ সময় ফ্লাইটের স্পিকারে সবাইকে জানায় যে সে ফ্লাইটটি পুরোপুরি হাইজ্যাক করে ফেলেছে, এটি এখন পুরোপুরি তার দখলে। এই কথা শুনে সবাই বেশ ঘাবড়ে যায়, কারণ এমনটা তো তারা কল্পনাও করেনি কখনো। স্যাম তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে দুইজন এজেন্টকে দায়িত্ব দেয় প্রেসিডেন্টকে নিয়ে সেফ রুমে যাওয়ার জন্য। এখানে প্রেসিডেন্ট তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু স্যাম বলে যে আপনার নিরাপত্তা কিভাবে দিতে হবে সেটা আমি ভালো করেই জানি। এরপর সে সাংবাদিকদের সবাইকে সিটে বসার জন্য বলে এবং একজন এজেন্টকে ইনচার্জ হিসেবে তাদের নিরাপত্তার দায়িত্ব দেয়। আর মাইলসকে সাথে নিয়ে সে নিজে চলে যায় ফ্লাইটে আগে থেকে মজুত করে রাখা অত্যাধুনিক বন্দুকগুলো বের করতে। কিন্তু এদিকে দেখা যায় সাংবাদিক বেশে থাকা মিলিটারি গ্রুপের একজন কর্নেল, যার নাম হলো হজম্যান, কৌশলে সে সেই ইনচার্জ এজেন্টকে গুলি করে মেরে ফেলে এবং সাংবাদিকদের সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর স্মিথ ককপিট থেকে প্রেসিডেন্টকে জানায় সে যেন লুকিয়ে না থেকে নিজেকে আত্মসমর্পণ করে, না হলে তারা সাংবাদিকদের উপর এক এক করে গুলি করা শুরু করবে। প্রেসিডেন্ট তাই বাধ্য হয়ে সেফ হাউস থেকে বের হয়ে সাংবাদিকদের এখানে আসে। আর তখনই ওত পেতে থাকা আরেকজন সন্ত্রাসী প্রেসিডেন্টের সাথে থাকা দুইজন এজেন্টকেই মেরে ফেলে। এটা দেখে প্রেসিডেন্ট পুরো শকড হয়ে যায় এবং হসম্যান প্রেসিডেন্টকে নিয়ে তার কেবিনে আটকে রাখে। এখানে আজিম এবার স্পিকারে প্রেসিডেন্টকে হুমকি দেয় যে সে যদি 1 ঘন্টার মধ্যে স্তোভিয়ার সাথে আমেরিকার ডিলটা ক্যান্সেল না করে এবং স্তোভিয়ার প্রেসিডেন্ট বোসিককে অবৈধ ঘোষণা না করে তাহলে সে প্লেনে থাকা সবাইকেই মেরে ফেলবে। এটা শুনে প্রেসিডেন্ট কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর সে হঠাৎ করেই হসম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু প্রেসিডেন্ট এখানে খুব একটা সুবিধা করতে পারে না, কারণ হসম্যান তাকে আবারও গান পয়েন্টে নিয়ে নেয়। এ সময় এজেন্ট জিমকে হত্যা করা সেই সন্ত্রাসীও প্রেসিডেন্টের রুমে আসে। সে জানায় যে স্যাম আর মাইলস বাদে ফ্লাইটে থাকা সকল সিক্রেট এজেন্টকে হত্যা করা শেষ।
এটা শুনে হজম্যান বলে যে সে তাহলে এবার স্যাম আর মাইলসকে মারতে যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন এদিকে এত কাহিনী হয়ে গেল, অথচ স্যাম আর মাইলসের তো কোনো অ্যাকশনই নেই। আসলে হাইজ্যাকের শুরুতে তারা দুজন যখন বন্দুক আনতে গিয়েছিল তখন স্মিথ প্লেনটাকে এমনভাবে ঝাঁকিয়েছিল যে স্যাম সেখানে গুরুতর আহত হয়েছিল। তবে সে পরিস্থিতি বুঝতে পেরে মাইলসকে দ্রুত পাঠায় প্রেসিডেন্টকে সেভ করতে। আর তাই মাইলসকে এখানে প্রেসিডেন্টের রুমের পাশে লুকিয়ে থাকতে দেখা যায়। এবং যখনই হজম্যান প্রেসিডেন্টের রুম থেকে বের হয়ে যায় তখনই মাইলস সেই রুমে ঢুকে আরেকজন সন্ত্রাসীর উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে দুজনেই তুমুল লেভেলের একটা ফাইট করে এবং এক পর্যায়ে মাইলস ফাইনালি তাকে মেরে ফেলে। প্রেসিডেন্ট এখানে মাইলসের ফাইটিং ক্যাপাসিটি দেখে তো পুরো অবাক হয়ে যায়। এদিকে আহত স্যাম সাংবাদিকদের বাঁচাতে এসে একজন সন্ত্রাসীর সাথে তুমুল ফাইট করে। তবে এক পর্যায়ে হজম্যান এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর মাইলসের কথা জিজ্ঞেস করে কিন্তু স্যাম তাকে কিছুই বলে না। হজম্যান তাই বুঝে যায় তার মানে মাইলস এতক্ষণে প্রেসিডেন্টের রুমে গিয়েছে। তাই সে স্মিথকে ফোন করে নির্দেশ দেয় সে যেন বিমানটা অটো পাইলট মোডে দিয়ে মাইলস আর প্রেসিডেন্টকে আটকায়। আর আসলেই মাইলস তখন প্রেসিডেন্টকে নিয়ে এমার্জেন্সি এক্সিট ডোরের সামনে আসে এবং তাকে সেভ করার একটা প্ল্যান করে। যাই হোক, বিমানের ভিতর থেকে এবার একটু হোয়াইট হাউসের দিকে আসি। এখানে দেখা যায় প্রেসিডেন্টের সাথে দীর্ঘক্ষণ যোগাযোগ করতে না পারায় ভাইস প্রেসিডেন্টের মনে খটকা লাগে। সে মার্ককে বলে এয়ারফোর্স ওয়ানের টাওয়ারে কন্ট্যাক্ট করার জন্য। মার্কও তাই করে, কিন্তু আগে থেকে যেহেতু আজিমরা সবকিছুর অ্যাক্সেস নিয়ে রেখেছিল তাই কলটা টাওয়ারের মাধ্যমে চলে যায় তাদের কাছে। আর তারা জানিয়ে দেয় যে ফ্লাইটে সবকিছুই একদম ঠিকঠাক আছে আর প্রেসিডেন্ট গডফাদার নামের সিরিজ দেখায় ব্যস্ত। সবকিছু স্বাভাবিক লাগায় ভাইস প্রেসিডেন্ট আর মার্ক সরল মনে তা বিশ্বাস করে। এদিকে বিমানের ভিতর হজম্যান স্পিকারে মাইলস আর প্রেসিডেন্টকে বের হয়ে আসতে বলে। প্রেসিডেন্ট তাই সবাইকে বাঁচানোর জন্য বের হয়ে আসতে চায়, কিন্তু মাইলস তাকে বাধা দেয়। হজম্যান তাই রাগ হয়ে স্যাম সহ সকল সাংবাদিকদের গুলি করে মেরে ফেলে। নিজের আঙ্কেল সহ সবার মৃত্যু আর্তনাদ স্পিকারে শুনে মাইলস পুরো স্তব্ধ হয়ে যায়। তখনই আবার স্মিথ এসে প্রেসিডেন্টকে গুলি করতেই যাবে, তবে মাইলস তাকে সাথে সাথে শুট করে দেয়। এরপর প্রেসিডেন্টকে বাঁচাতে সে প্রেসিডেন্ট সহ প্যারাশুট নিয়ে জাম্প করে। হজম্যান এটা বুঝতে পেরে দ্রুত তাই আজিমের সাথে যোগাযোগ করে। আজিম তখন গুগল ম্যাপ দেখে তার বিশাল এক বাহিনী পাঠায় প্রেসিডেন্টকে খুঁজে বের করতে। অন্যদিকে আজিম এয়ারফোর্স ওয়ানের সব অ্যাক্সেস থেকে বের হয়ে যাওয়ায় ওয়াচ টাওয়ারের দায়িত্বে থাকা লোকটি হঠাৎ করে খেয়াল করে যে রাডার থেকে বিমানের সিগন্যাল চলে গিয়েছে। সে এখানে বুঝতে পারে যে তার মানে প্রেসিডেন্টের প্লেনটি ক্র্যাশ করেছে। তাই সে দ্রুত ব্যাপারটা প্রেসিডেন্টের প্রধান সহকারী মার্ককে জানায়। মার্ক তাই ভোর রাতেই ভাইস প্রেসিডেন্টকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। সে তাই মার্কের সাথে দেখা করে তাকে নির্দেশ দেয় যে সে যাতে কালকেই স্তোভিয়া গিয়ে তেলের ডিলটা সাইন করে আসে, কেননা তারা চায় না তাদের প্রেসিডেন্টের কোনো কমিটমেন্ট ব্রেক হোক। আসলে তারা এখানে ধরেই নিয়েছে প্লেন ক্র্যাশ করে প্রেসিডেন্ট হয়তো মারা গিয়েছে। তবে এমন নির্দেশনায় মার্ক কিছুটা অবাক হয়, কারণ ভাইস প্রেসিডেন্ট তো স্তোভিয়ার এই ডিলটার ব্যাপারে প্রেসিডেন্টকে আগে সাপোর্ট করেনি। যাই হোক, এদিকে মাটিতে নামার পর মাইলস আর প্রেসিডেন্ট নিজেদের প্যারাশুটগুলো একটা ভাঙা বিল্ডিংয়ে লুকিয়ে রাখে। এরপর তারা উঁচু কোনো টিলার খোঁজে হাঁটা শুরু করে, যাতে করে তারা সহজে হোয়াইট হাউসে সিগন্যাল পাঠাতে পারে। হাঁটতে হাঁটতে রাত হয়ে আসলে তারা একটা ভাঙা বিল্ডিংয়ে আশ্রয় নেয়। এ সময় প্রেসিডেন্ট নিজের লাইফের অনেক কিছু মাইলসের সাথে শেয়ার করে। সে জানায় তার বাবার অনেক টাকা পয়সা থাকলেও যখন তার বয়স 18 ছিল তখন তার বাবার সাথে তার ঝগড়া হয়। এরপর থেকে সে জেদ করে নিজের খরচ নিজে চালানো শুরু করে এবং বাসা থেকে সে একটা পয়সাও নেয়নি। কিন্তু সবাই ভাবে যে সে হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। এডওয়ার্ডের মুখে এসব শুনে মাইলসের ভুল কিছুটা ভাঙে। সে বুঝতে পারে যে কারো সম্পর্কে পুরোটা না জেনে তাকে জাজ করা উচিত না, আর এই ব্যাপারটা সে প্রেসিডেন্টের সাথেও শেয়ার করে। এরপর সকাল হলে প্রেসিডেন্ট আর মাইলস আবার বের হয়, কিন্তু এবার তারা আজিমের বাহিনীর হাতে ধরা পড়ে যায়। আজিমের বাহিনী তাই তাদেরকে তাদের আস্তানায় নিয়ে আসে। মাইলসকে তারা কিছুটা মেরে আহত করে ঝুলিয়ে রাখে। এ সময় প্রেসিডেন্ট মাইলসকে বলে যে তোমার আঙ্কেল স্যাম এই পরিস্থিতিতে থাকলে যেভাবে ভাবত তোমার উচিত ঠিক সেইভাবেই ভাবা। মাইলস তখন বুঝে যায় তার আসলে কি করতে হবে। আর তখনই আজিমের বাহিনী এসে প্রেসিডেন্টকে আজিমের কাছে নিয়ে যায়। আজিম এখানে বলে যে এই তেল আসলে তাদের, তাই আমেরিকার উচিত না এসব ব্যাপারে মাথা ঘামানো। উত্তরে প্রেসিডেন্ট জানায় যে তাদের প্রেসিডেন্ট বোসেকি তার কাছে এই ব্যাপারে রিকোয়েস্ট করেছে, আর এতে করে দুই দেশেরই উন্নতি হবে। কিন্তু আজিম এসবে বিশ্বাস করে না। সে জানায় এডওয়ার্ড যদি তার কথাতে রাজি না হয় তাহলে মাইলসের উপর তারা অত্যাচার শুরু করবে, এবং এডওয়ার্ড যতদিন রাজি হবে না ততদিন মাইলসের উপর এই অত্যাচার চলতে থাকবে। তবে অন্যদিকে দেখা যায় আজিমের সেই কিলার মাইলসের কাছে আসতেই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা মাইলস তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে সে নিজেকে মুক্ত করে। এরপর এক এক করে মাইলস বাকি সৈন্যদের মারতে মারতে ফাইনালি আজিমের কাছে এসে পৌঁছায়। আর এই ফাইটটা সত্যি দেখার মতো ছিল,
কারণ একটা মাত্র মেয়ে সবাইকে কুপকাত করে দিয়েছিল। এখানে মাইলসকে দেখে আজিমার কোনো উপায় না পেয়ে প্রেসিডেন্টকেই গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু শেষমেশ কৌশলে প্রেসিডেন্ট আজিমকে গুলি করে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এরপর মাইলস এখানে আজিমের রেডিও সিগন্যাল দিয়ে এস্তোভিয়ার মিলিটারিতে খবর পাঠায় যে প্রেসিডেন্ট এডওয়ার্ড সেফ আছে। তারা তখন দ্রুত এই খবরটা মার্কের কাছে দেয়, আর মার্কও তখন ডিল সাইন করার জন্য এস্তোভিয়ার দিকেই আসছিল। তাই মার্ক সিগন্যাল ফলো করে দ্রুত প্রেসিডেন্টের লোকেশনে আসে। মার্ককে দেখে প্রেসিডেন্ট অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। মার্ক এখানে এডওয়ার্ডকে জানায় ভাইস প্রেসিডেন্টও এখন এস্তোভিয়ার তেলের ইস্যুতে প্রেসিডেন্টের সাথে একমত পোষণ করেছে। এটা শুনে প্রেসিডেন্ট আরও খুশি হয়। এরপর মার্ক মাইলসকে তার সাথে আসা বাকিদের সাথে যাওয়ার নির্দেশ দেয়, আর বলে যে প্রেসিডেন্টকে নিয়ে সে একটা ফ্লাইট অ্যারেঞ্জ করে চলে যাবে। তবে মাইলস এখানে রাজি না হলেও পরে প্রেসিডেন্টের কথাতে বাধ্য হয়, আর বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট নিজেই এবার মাইলসকে স্যালুট দেয়। কিন্তু মাইলসের তখন মুভির শুরুতে বলা তার ট্রেনারের কিছু কথা মনে পড়ে। তাই মাইলসকে যখন মার্কের লোকেরা তার আহত জায়গায় ফার্স্ট এইড দিচ্ছিল, মাইলস তখন কিছু একটা বুঝতে পেরে সাথে সাথেই মার্কের লোকদের গুলি করে মেরে ফেলে। এতে প্রেসিডেন্ট রেগে গিয়ে মাইলসকে এর কারণ জিজ্ঞাসা করে। মাইলস তখন বলে যে এরা নিজেদেরকে সিক্রেট এজেন্সির কর্মকর্তা বলে পরিচয় দিয়েছে, আর বলেছে টবির সাথে এদের রিসেন্টলি দেখা হয়েছে, অথচ টবি তো অনেক আগেই মারা গিয়েছে। এমনকি মাইলস তাদেরকে একজন ফেক এজেন্টের নাম বলায় তারা বলেছে যে তাকেও নাকি তারা চিনে। তার মানে আসল কথা হলো এরা নিজেরাই কেউ সিক্রেট এজেন্ট না। মাইলস এবার বলে যে এয়ারফোর্স ওয়ান হাইজ্যাক করার মতো একটা কাজ হোয়াইট হাউসের উঁচু পদের কারো হেল্প ছাড়া করা সম্ভব না। এটা বলে সে মার্কের নাম বলার সাথে সাথে মার্ক প্রেসিডেন্টকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর সে নিজ মুখে স্বীকার করে যে হ্যাঁ, এইসব আমারই পরিকল্পনা, কেননা আমি ভেবেছিলাম আপনি বাকি প্রেসিডেন্টদের মতো না, মানে আপনি হয়তো দেশকে ভালোবাসেন, কিন্তু না, আপনি আর তাদের মধ্যে কোনো তফাৎ নেই, আপনিও এসে সেই একই ধরনের ডিল করা শুরু করেছেন। প্রেসিডেন্ট এখানে আবারও বলে যে এই ডিলে তো আমাদের দুই পক্ষেরই লাভ হতো, কারো ক্ষতি করে অন্যজন কখনো উপরে উঠতে পারে না, এটা তোমারও ভালো জানা, তাই বন্দুক ফেলে দাও। প্রেসিডেন্টের কথা শুনে মার্ক প্রথমে পিস্তলটা নামালেও পরে ঠিকই আবার গুলি করতে যায়, আর ঠিক তখনই মাইলস মার্কের বুকে গুলি চালিয়ে দেয়। আর এই পুরো ঘটনা দেখে প্রেসিডেন্ট শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর মাইলস প্রেসিডেন্টকে নিয়ে এস্তোভিয়ার একটা মিনি এয়ারপোর্টে আসে এবং সেখানে একটা চপারে করে তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। এমনকি তখন আকাশে তাদের সিকিউরিটি বিমানও দেখা যায়। শেষ সিনে আমরা দেখি হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে এবং এই ঘটনায় নিহত সকল সিক্রেট এজেন্ট এবং সাংবাদিকদের জন্য সমবেদনা জানায় এবং তাদের সাহসিকতার প্রশংসা করে। আর এখানেই মুভিটি শেষ হয়।